ওয়ারেন বাফেট, ব্যর্থ পোশাক কারখানা থেকে ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য। বহু দশক ধরে বিনিয়োগকারীরা এমন একটি কৌশল খোঁজার চেষ্টা করেছেন যা দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য ফল দিতে পারে। অসংখ্য তত্ত্ব এসেছে, আবার হাওয়ায় মিলিয়ে গেছে, কিন্তু একটি মাত্র নাম সময়ের কাঁটায় অটুট থেকেছে: ওয়ারেন এডওয়ার্ড বাফেট। 94 বছর বয়সী এই ওমাহার ওরাকল কেবল বিশ্বের শীর্ষ ধনীদের একজন নন, তিনি সম্ভবত সবচেয়ে প্রভাবশালী বিনিয়োগকারী। মূল্য, ঝুঁকি এবং মুনাফাকে বাফেট নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। সরল দর্শন, দুর্দান্ত সাফল্য। বাফেটের কৌশল বেশ সোজাসাপটা। অর্থ বেশি প্রয়োজন হলেও মানসম্পন্ন প্রতিষ্ঠানের শেয়ার কিনতে হবে। একই সাথে সস্তা হলেও গড়পড়তা প্রতিষ্ঠানের শেয়ার কিনবেন না। মূলত বিনিয়োগের প্রচলিত দর্শন থেকে বের হয়ে এসে এরকম একটা নতুন ধারণা তৈরি হয়। এটার প্রবর্তক ছিলেন বাফেটের গুরু বেঞ্জামিন গ্রাহাম। তবে যারা এই তত্ত্ব মেনে চলতেন তারা সবাই বাফেটের মতো নিষ্ঠা, ধৈর্য ও কৌশল সহ তা প্রয়োগ করতে পারেননি। 6 দশকের বেশি সময় ধরে বাফেট বার্কশায়ার হ্যাথাওয়েকে একটি ব্যর্থ পোশাক কারখানা থেকে 1.1 ট্রিলিয়ন ডলারের এক জায়ান্ট কর্পোরেশনে রূপান্তর করেছেন। একটি সাম্রাজ্যের ভিত নির্মাণ। বাফেটের বিশাল সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক অভিনব ব্যবসায়িক কাঠামো। তিনি কেবল লাভজনক প্রতিষ্ঠানই খুঁজে পাননি, বরং এমন একটি প্রক্রিয়া দাঁড় করিয়েছেন যার মাধ্যমে সাশ্রয়ী মূলধন বারবার ঘুরে ফিরে আসতে থাকে। তিনি প্রথম দিকেই জাইকো এবং ন্যাশনাল ইন্ডেমনিটি নামের দুটি বীমা কোম্পানি কিনে ফেলেন। বীমা গ্রহীতারা প্রিমিয়াম পরিশোধের পর এই অর্থ দীর্ঘদিন পড়ে থাকে। এই অর্থকেই বাফেট নাম দেন ফ্লোট। এই অর্থই তিনি অন্য জায়গায় বিনিয়োগ করেন। এই ফ্লোট তাকে এমনভাবে বিনিয়োগের সুযোগ দেয় যাকে বলা যায় স্বল্প মূল্যের মূলধন। সেই অর্থ দিয়ে তিনি কিনেছেন সিস ক্যান্ডি, ডেইরি কুইন, ফ্রুট অব দি লুম এবং নেটজেটস এর মতো ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শেয়ার কেনার মধ্যে ছিল বিএনএসএফ রেলওয়ে। 2010 সালে 26 বিলিয়ন ডলারে তিনি প্রতিষ্ঠানটি কিনে নেন। এছাড়া আছে বার্কশায়ার হ্যাথওয়ে এনার্জি। 2025 সালের মার্চ পর্যন্ত বার্কশায়ারের হাতে ছিল 348 বিলিয়ন ডলারের নগদ অর্থ। বাফেটের ভাষায় এটা তার এলিফ্যান্ট গান। এই অর্থ দিয়ে বড়সড় যে কোনো প্রতিষ্ঠান অধিগ্রহণের জন্য প্রস্তুত রাখা তহবিল। বিনয়ের প্রতীক, পুঁজিবাদের পথ প্রদর্শক। বিলাসবহুল জীবন বেছে না নিয়ে সাধারণ জীবনযাপনের মাধ্যমে বাফেট হয়ে উঠেছেন আমেরিকান পুঁজিবাদের অনন্য প্রতীক। 2008 সালের আর্থিক মন্দার সময় তিনি ছিলেন সবচেয়ে নির্ভরযোগ্য কণ্ঠস্বর। সেই সময়ে গোল্ডম্যান স্যাক্স এবং জেনারেল ইলেকট্রিকে বড় অঙ্কের বিনিয়োগ দিয়ে তিনি পুরো অর্থনৈতিক ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনেন। প্রেসিডেন্ট থেকে শুরু করে বিলিয়নিয়াররা পর্যন্ত তার পরামর্শ চাইতেন। বার্ষিক শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে লেখা তার চিঠিগুলো ব্যবসা ও অর্থনীতির শিক্ষার্থীদের জন্য আজ ক্লাসিক পাঠ্যসূচি হয়ে উঠেছে। বিদায়ের ঘোষণা চমকপ্রদ মুহূর্ত। 2025 সালের 3 মে ওমাহায় বার্কশায়ারের বার্ষিক সভায় বাফেট যখন হঠাৎ করেই প্রধান নির্বাহীর পদ ছাড়ার ঘোষণা দিলেন, তখন উপস্থিত হাজারো বিনিয়োগকারী মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান। এরপর করতালিতে ভেসে ওঠে পুরো হলরুম। দীর্ঘদিন ধরেই এই পদে গ্রেগ অ্যাবেল আসবেন বলে ধারণা করা হচ্ছিল। তবুও এটা ছিল এক আবেগ ঘন বিদায়, কারণ ওয়ারেন বাফেট কেবল একজন সিইও নন, তিনি ছিলেন একটি দর্শনের প্রতীক। ধৈর্য ও শৃঙ্খলার সাফল্য। বাফেটের সবচেয়ে বড় শক্তি তার মনোভাব। তিনি দীর্ঘমেয়াদে বিনিয়োগ দর্শনে বিশ্বাসী। শেয়ার কিনে অল্প দিনে বিক্রি করে লাভের ধান্দায় তিনি কখনো বিশ্বাসী ছিলেন না, বরং সময়ের সঙ্গে সম্পদের বৃদ্ধিকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। 1964 থেকে 2024 সাল পর্যন্ত বার্কশায়ার হ্যাথওয়ের স্টক বেড়েছে 5,502,284 যেখানে S&P 500 এর বেড়েছে 39,054 বিপুল পোর্টফোলিও।
ওয়ারেন বাফেট গড়ে তুলেছেন বিশাল স্টক পোর্টফোলিও। অ্যাপল, ব্যাংক অব আমেরিকা, আমেরিকান এক্সপ্রেস, কোকা কোলা ও শেভরনের মতো কোম্পানিতে বিশাল বিনিয়োগ রয়েছে। তার বিনিয়োগকে অনেকেই বলেন নিরাপত্তার সিলমোহর। ভুল তিনি অকপটে স্বীকার করেন। বাফেট সবসময় ভুল স্বীকারে ছিলেন অকপট। অ্যামাজন ও মাইক্রোসফটে প্রাথমিক বিনিয়োগ না করা ছিল তার অন্যতম বড় অনুশোচনা। তবে এই স্বীকারোক্তি তার বিনয়ের সাক্ষ্য। ফি নেই, প্রলোভন নেই। অন্যান্য হেজ ফান্ড বা মিউচুয়াল ফান্ডের মতো বার্কশায়ার কখনো ম্যানেজমেন্ট ফি নেয়নি। বরং বাফেট বরাবরই বলতেন, এসব ফি বিনিয়োগকারীর প্রকৃত লাভ খেয়ে ফেলে। তার দর্শন ছিল সরল হন, পরিষ্কার থাকুন এবং সহনশীলতার সাথে অপেক্ষা করুন। উত্তরাধিকার। আজ যখন ওয়ারেন বাফেট তার দায়িত্ব ছেড়ে দিলেন, তিনি শুধু এক বিশাল কোম্পানি নয়, একটি দর্শন রেখে গেলেন। এমন এক দর্শন যা শিখিয়েছে বিনিয়োগ মানে শুধু অর্থ নয়, এটা মনোভাব, চরিত্র আর দূরদর্শিতার ব্যাপার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।